আজ আমরা এক অসাধারণ কমিউনিটির গল্প শুনব। একটা কমিউনিটি যাদের সাফল্য আর স্বপ্নের কথা ব্রিটিশ বাংলাদেশি হুজ হুর মতো প্রকাশনাগুলোতে বারবার ফিরে আসে। এটা কিন্তু শুধু কয়েকজন মানুষের গল্প না, বরং একটা পুরো সম্প্রদায়ের অবিশ্বাস্য যাত্রার কথা। এই যে পুরস্কারটা দেখছেন এটা আসলে হাজার হাজার ব্যক্তিগত সাফল্যের প্রতীক। আর এই ছোট ছোট সাফল্যের গল্পগুলোই একসাথে মিলেমিশে একটা বিশাল আখ্যান তৈরি করেছে, যা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে ছড়িয়ে পড়েছে। তাহলে প্রশ্নটা হলো, কিভাবে একটা কমিউনিটি মহাদেশের পর মহাদেশ জুড়ে নিজেদের এমন এক শক্তিশালী ঐতিহ্য তৈরি করতে পারে? চলুন এই প্রশ্নটা মাথায় রেখেই আজকের আলোচনাটা শুরু করা যাক। আচ্ছা, তাহলে চলুন এই বিষয়টাতে একটু গভীরে যাই। গল্পের প্রথম অংশে আমরা দেখব যুক্তরাজ্যে এই সম্প্রদায়ের শিকড়টা ঠিক কিভাবে গেড়েছিল। মজার ব্যাপার হলো, ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির বেশিরভাগ মানুষের শিকড় কিন্তু একটাই জায়গায়, আর সেটা হলো বাংলাদেশের সিলেট। এই অঞ্চল থেকেই অভিবাসনের প্রথম ঢেউটা শুরু হয়। এই টাইমলাইনটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। দেখুন, ৫০-এর দশকে প্রথম আগমন, যাদের মধ্যে ছিলেন আজকের অনেক নেতার দাদারা। এরপর ১৯৬৫ সালে এলো নতুন এক ঢেউ, যারা দর্জির কাজ বা ছোটখাটো ব্যবসা দিয়ে জীবন শুরু করেন। ৭০-এর দশকে তাদের মধ্যে যোগাযোগটা বাড়তে থাকে, কমিউনিটি নেটওয়ার্ক শক্তিশালী হয়। আর ৮০-র দশকে এসে আব্দুল আহাদের প্রথম রেস্তোরাঁর মতো ব্যবসাগুলো এই সম্প্রদায়ের অর্থনৈতিক ভিত্তিটা মজবুত করে দেয়। এই যে দেখুন, এটা সেই সময়ের একজন সাধারণ অভিবাসীর জীবনের একটা বাস্তব চিত্র। এই একটা উক্তিই বুঝিয়ে দেয় যে কতটা ছোট পরিসর থেকে শুরু করে ধীরে ধীরে সাফল্যের দিকে এগিয়ে গিয়েছিলেন তারা। আর ক্যাটারিং আর রেস্তোরাঁ শিল্পই হয়ে ওঠে এই কমিউনিটির মূল অর্থনৈতিক চালিকা শক্তি। যা একসময় ছিল স্থানীয় কারি হাউস, সেটাই আজ মেরিডিয়ান গ্র্যান্ডের মতো বড় বড় ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে রূপান্তরিত হয়েছে। ভাবা যায় কি অসাধারণ বিবর্তন! কিন্তু গল্পটা শুধু কারি হাউসেই থেমে থাকেনি। এরপর এলো নতুন প্রজন্ম। চলুন দেখি সেই পথিকৃতদের ছেলেমেয়েরা আর নাতিনাতনিরা কিভাবে নিজেদেরকে একেবারে ভিন্ন ভিন্ন সব পেশায় মেলে ধরলেন। এখনকার প্রজন্ম আর একটা বা দুটো পেশায় সীমাবদ্ধ নেই। আইন, চিকিৎসা, রাজনীতি থেকে শুরু করে খেলাধুলা, মিডিয়া, টেক, এমন কোনো সেক্টর নেই যেখানে তাদের দৃপ্ত পদচারণা নেই। এই তালিকাটাই তাদের অর্জনের অবিশ্বাস্য বিস্তৃতি প্রমাণ করার জন্য যথেষ্ট। আর এই সাফল্যের গল্পে নারীরাও কিন্তু পিছিয়ে নেই, বরং তারা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। যেমন অক্সফোর্ড থেকে পাশ করা উদ্যোক্তা তাসমিন লুসিয়া খান কিংবা প্রখ্যাত সাংবাদিক শামীম চৌধুরী। এনারা নতুন প্রজন্মের জন্য বিরাট এক অনুপ্রেরণা। রাজনীতির ক্ষেত্রে এই কমিউনিটির বিবর্তনটা বিশেষভাবে চোখে পড়ার মতো। ৭০-এর দশকে বর্ণবাদের বিরুদ্ধে তৃণমূল স্তর থেকে যে লড়াই শুরু হয়েছিল, তা আজ কাউন্সিলর নাসিম আলীর মতো ব্যক্তিত্বদের নেতৃত্বে জাতীয় সম্মান আর ব্রিটেনের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হওয়ার মাধ্যমে এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আর সাফল্যের পরিধিটা কিন্তু আরও অনেক ব্যাপক। একদিকে যেমন আছেন অর্গ্যানিক কেমিস্ট্রিতে পিএইচডি করা ডক্টর নাজমুল করিম, তেমনি অন্যদিকে আছেন কিক বক্সিং চ্যাম্পিয়ন রুকসানা বেগম। এরাই প্রমাণ করেন যে এই সম্প্রদায়ের প্রতিভা আর আকাঙ্ক্ষার কোনো সীমা নেই। বেশ, যুক্তরাজ্যের ভেতরে তো এই অসাধারণ সাফল্য আমরা দেখলাম, কিন্তু এরপর কি হল? এরপর এই কমিউনিটি আন্তর্জাতিক মঞ্চে তাদের প্রভাব বিস্তার করতে শুরু করল। গল্পের এই পরের অংশটা বুঝতে হলে অর্থনৈতিক কূটনীতি বা ইকোনমিক ডিপ্লোমেসি ধারণাটা একটু জানা জরুরি। শব্দটা একটু কঠিন শোনালেও বিষয়টা সহজ। এর মানে হল অর্থনৈতিক সম্পর্ককে ব্যবহার করে নিজের দেশের বৈদেশিক নীতির লক্ষ্য অর্জন করা। আর এখানেই এই ডায়াসপোরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের জন্য এক আশ্চর্যজনক কিন্তু খুবই কৌশলগত নতুন ক্ষেত্র হয়ে উঠেছে ল্যাটিন আমেরিকা। আর এই পুরো উদ্যোগটার নেতৃত্ব দিচ্ছে এই ব্রিটিশ বাংলাদেশি ডায়াসপোরা। ব্যাপারটা বেশ চমকপ্রদ, তাই না? ব্রাজিলের সাও পাওলোতে অনুষ্ঠিত এই বাণিজ্য এক্সপো কতটা গুরুত্বপূর্ণ ছিল তাই উক্তিটা থেকে স্পষ্ট। এটা শুধু একটা বাণিজ্য মেলা ছিল না, বরং দুটো উদীয়মান অর্থনীতির মধ্যে সম্পর্ক তৈরির একটা বড়সড় পদক্ষেপ ছিল। এই ব্রাজিল এক্সপোর লক্ষ্যগুলো ছিল খুব সুনির্দিষ্ট।
যেমন বাংলাদেশের শিল্প সক্ষমতা তুলে ধরা, ব্রাজিলীয় ক্রেতা ও বিনিয়োগকারীদের আকর্ষণ করা আর পশ্চিমা দেশগুলোর বাইরেও রপ্তানির জন্য নতুন বাজার তৈরি করা। এই পরিকল্পনা থেকেই বোঝা যায় এটা বাংলাদেশের জন্য নতুন বাণিজ্যিক দরজা খোলার এক অত্যন্ত প্রদুমান্বিত কূটনৈতিক পদক্ষেপ ছিল। চলুন এবার পুরো যাত্রাটার একটা সারসংক্ষেপ করা যাক আর এর বৃহত্তর তাৎপর্যটা নিয়ে একটু ভাবা যাক। এই 3টি সহজ ধাপে পুরো আখ্যানটার সারসংক্ষেপ করা যায়। প্রথমত অভিবাসন আর ভিত্তি স্থাপন, দ্বিতীয়ত সমাজের সঙ্গে একীভূত হওয়া আর নিজেদের কাজের পরিধি বাড়ানো, আর সবশেষে বিশ্বমঞ্চে সংযোগ তৈরি করা আর প্রভাব বিস্তার করা। এটাই যেন একটা ডায়াসপোরার সফলতার মডেল হয়ে উঠেছে। সুতরাং এর মূল কথা হল, একটা ডায়াসপোরা কমিউনিটি শুধু নিজেদেরই উন্নতি করে না, তারা তাদের জন্মভূমি আর যে দেশে বাস করছে উভয় দেশের জন্যই এক শক্তিশালী সম্পদে পরিণত হয়। বিশ্বায়নের এই যুগে একেই বলা হয় ডায়াসপোরা ডিভিডেন্ড। শেষ করার আগে একটা প্রশ্ন ভাবনার জন্য রইল। সংযোগের এই বিশ্বে ডায়াসপোরা নেটওয়ার্কগুলোই কি নতুন দিনের পরাশক্তি হয়ে উঠছে? এই ব্রিটিশ বাংলাদেশি সম্প্রদায়ের যাত্রা দেখে তো সেটাই মনে হয়। ভবিষ্যতে হয়তো দেশগুলোর আসল শক্তি তাদের ভৌগোলিক সীমানা নয়, বরং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা এমন নেটওয়ার্কগুলোর ওপরই নির্ভর করবে।